আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে নবম অধ্যায় রেওয়ামিল নিয়ে। নবম ও দশম শ্রেণীর জন্য নবম অধ্যায় রেওয়ামিল। দশম শ্রেণীর জন্য এটি হবে রিভিশন ক্লাস। নবম শ্রেণীর জন্য বার্ষিক পরীক্ষার একটি নির্ধারিত অধ্যায় রেওয়ামিল। নবম শ্রেণীর জন্য বিশেষ করে এগুলো আলোচনা, আর দশম শ্রেণীর শিক্ষার্থী যারা এগুলো শুনবে, যারা এগুলো দেখবে, তারা অবশ্যই রিভিশন হিসাবে এটার পাশাপাশি অনেকগুলো কাজ তোমরা করে ফেলবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে রেওয়ামিল বা আমাদের নির্ধারিত পাঠ্য বিষয়ের দিকে চলে যাই। রেওয়ামিল আমরা জানি তৃতীয় অধ্যায়ে আমরা পড়েছি, দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা পড়েছি যে হিসাব চক্র। হিসাব চক্রের একটি অংশ হচ্ছে রেওয়ামিল। আমরা যদি হিসাব চক্রটিকে দেখাই, হিসাব চক্র, সেই হিসাব চক্রে 10টি ধাপ। প্রথম ধাপ ছিল লেনদেনগুলো শনাক্তকরণ, দ্বিতীয় ধাপে হচ্ছে লেনদেন বিশ্লেষণ, তৃতীয় ধাপে ছিল জাবেদাকরণ, যেগুলো আমরা করেছি, চতুর্থ ধাপে হচ্ছে খতিয়ান প্রস্তুতকরণ এবং পঞ্চম ধাপ হচ্ছে রেওয়ামিল। তার মানে আমরা হিসাব চক্রের পঞ্চম ধাপে আমরা অবস্থান করছি। তাহলে এই পঞ্চম ধাপে অবস্থান করা মানে কি? যে প্রথম ধাপ থেকে শুরু করে পঞ্চম ধাপ পর্যন্ত প্রত্যেকটি কার্যক্রম যথাযথভাবে নির্ভুলভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ হচ্ছে কিনা তা জানা যাবে রেওয়ামিল থেকে। রেওয়ামিলের ঠিক আগের চক্রটি, রেওয়ামিলের ঠিক আগের হিসাবটি ছিল খতিয়ান। খতিয়ানকে আমরা জানি হিসাবের রাজা বলা হয়, হিসাবের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয়, পাকা বই বলা হয়। তাহলে এই যে খতিয়ান এতগুলো গুণে গুণান্বিত, সেই খতিয়ানের উদ্ধৃতগুলো সঠিক ও যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করার জন্য মূলত রেওয়ামিল প্রস্তুত করা হয়। আমরা রেওয়ামিলকে হিসাবের কোনো অঙ্গ বলবো না, রেওয়ামিল প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। রেওয়ামিল হচ্ছে শুধুমাত্র খতিয়ান উদ্ধৃত সমূহের একটি তালিকা মাত্র। এর মাধ্যমে প্রমাণ করা হয় যে ইতিপূর্বে যে হিসাবগুলো সংগঠিত হয়েছে সেগুলো ঠিক আছে কিনা। রেওয়ামিলে আমরা জানবো যে দুটি দিক থাকবে, একটি ডেবিট আর একটি ক্রেডিট। বিভিন্ন প্রকার হিসাবের যে উদ্ধৃতগুলো রয়েছে সেই উদ্ধৃতগুলো কোনোটি ডেবিট যাবে, আবার কোনোটি ক্রেডিট হবে। দুই দিক বা ডেবিট এবং ক্রেডিট উভয় দিক যদি মিলে যায় তাহলে আমরা মনে করব যে আগের হিসাব খাতগুলো যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে চলো আমরা একটু জেনে নেই রেওয়ামিলের সংজ্ঞাটা কি, রেওয়ামিল কি আসলে। আমরা উদ্দেশ্যটা জেনেছি, রেওয়ামিলের উদ্দেশ্যটা জেনেছি যে রেওয়ামিলের মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তারপর জ্ঞানমূলক প্রশ্ন অথবা নিজেকে জানার জন্য, বা কেউ যদি প্রশ্ন করে তোমাকে যে রেওয়ামিল কি, আসলে কারবারের লাভ ক্ষতি বা আর্থিক অবস্থা জানার পূর্বে লিপিবদ্ধকৃত যে হিসাব রয়েছে সেগুলো নির্ভুলতা যাচাই করা প্রয়োজন। সেই নির্ভুলতা যাচাইয়ের মাপকাঠি হচ্ছে রেওয়ামিল। তার মানে হচ্ছে হিসাবের খতিয়ানের হিসাবগুলো গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একটি ছকে বা কাগজে সকল হিসাবের উদ্ধৃতগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলা হয়। আমি আবার বলছি, খতিয়ানের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য কোনো একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট একটি ছক বা কাগজে খতিয়ান হিসাবের সকল উদ্ধৃতগুলোকে
ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়া মিল বলা হয়। এবার আসো রেওয়া মিলের উদ্দেশ্য। রেওয়া মিলের উদ্দেশ্য, রেওয়া মিলের উদ্দেশ্য 6টি। আমরা জানবো বইটা খুললে 127 পৃষ্ঠা 127 পৃষ্ঠা খুললে তুমি রেওয়া মিলের সংজ্ঞা, গুরুত্ব, উদ্দেশ্যগুলো জানতে পারবে। রেওয়া মিলের উদ্দেশ্য প্রধানত মূলত 6টি। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে, এই যে আগে বলেছিলাম, এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো সংগঠিত হয়েছে সেগুলো জাবেদা এবং খতিয়ানে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা। তাহলে জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যে রেওয়া মিলের মুখ্য উদ্দেশ্য কি। রেওয়া মিলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে হিসাবের জাবেদা এবং খতিয়ানে হিসাবগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করা। আবার বলা হয় যদি যে রেওয়া মিলের মূল উদ্দেশ্য কি। রেওয়া মিলের মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। আরো কিছু উদ্দেশ্য রয়েছে, যেমন রেওয়া মিলের আরো উদ্দেশ্য হচ্ছে যে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে সহজতর করা। দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক যে হিসাবগুলো রাখা প্রয়োজন সেগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা। আরো একটি উদ্দেশ্য রয়েছে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে অনেকগুলো উদ্ধৃতের প্রয়োজন হয়, সেই উদ্ধৃতগুলো একত্রে রেওয়া মিল থেকে পাওয়া যায় যাতে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতকরণ সহজ হয়। তাহলে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে রেওয়া মিলের সংজ্ঞাটা কি, রেওয়া মিলের উদ্দেশ্যগুলো কি কি, এবং এখন আমরা জানব রেওয়া মিল কিভাবে প্রস্তুত করতে হয়, রেওয়া মিলের কোন কোন উদ্ধৃত অন্তর্ভুক্ত করতে হয় এবং কোন কোন উদ্ধৃত রেওয়া মিল থেকে বাদ দিতে হয়। অর্থাৎ রেওয়া মিল প্রস্তুতকরণে কি কি বিষয় বিবেচনায় আনতে হয়। তোমরা যদি 127 পৃষ্ঠা 128 পৃষ্ঠার বইটি খুলে এখান থেকে বিস্তারিত জানতে পারবে। তো আমাদের তো ছোট ক্লাসে এত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, শুধু মুখ্য বিষয় বা মূল বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা লিখে নিতে পারো যে সকল বিষয়, আমরা খুব সংক্ষেপে যাব, যে সকল বিষয় বা যে সকল উদ্ধৃত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। যে সকল উদ্ধৃত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ রেওয়া মিল অন্তর্ভুক্ত করার সময়, রেওয়া মিলের হিসাবগুলো দেখার সময় যেগুলোকে আমরা অ্যাভয়েড করব। এই অ্যাভয়েড করার অবশ্যই কিছু কারণ রয়েছে। প্রথমে রয়েছে প্রারম্ভিক হাতে নগদ ও প্রারম্ভিক ব্যাংক জমা। অর্থাৎ বছরের প্রথমে হাতে নগদ এবং বছরের প্রথমে ব্যাংক জমা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, কারণ এগুলো সমাপনী হাতে নগদ এবং সমাপনী ব্যাংক জমার সাথে সমন্বয় করা থাকে। 2 আসো সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, কারণ আমরা জানি সমাপনী মজুদ পণ্য নির্ণয় করার জন্য প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় বিয়োগ সমাপনী মজুদ পণ্য, অর্থাৎ এগুলো অন্তর্ভুক্ত আগের থেকেই অন্তর্ভুক্ত করা থাকে। সমাপনী মজুদ পণ্যের মূল্য প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত করা থাকে, এই জন্য এগুলো যাবে না। 3 নম্বরে আসো অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি, মণিহারি প্রারম্ভিক মণিহারি এবং ক্রয়কৃত মণিহারির সাথে অব্যবহৃত মণিহারিটি যুক্ত থাকে। 4 নম্বরে হচ্ছে সম্ভাব্য কোনো দায় ও সম্পদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা আপাতত নবম ও দশম শ্রেণীতে এই 4টি জিনিস জেনে রাখবো যে এই 4টি জিনিস থাকলে আমরা এগুলোকে রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব না। সমাপনী মজুদ পণ্যের ব্যাপারে আরো একটি বিষয় আছে, সমাপনী মজুদ পণ্য কোনো কোনো ক্ষেত্রে যেতে পারে।
যদি কখনো, কখন যাবে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে? যদি প্রশ্নে সমন্বিত ক্রয় কথাটি লেখা থাকে। যদি আমাদের প্রশ্নে সমন্বিত ক্রয় শব্দটি থাকে সেই ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে, বাট তখন আর প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। সেগুলো একটু বিতর্কিত বিষয় এবং এগুলো সব সময় আসে না। তো আমরা সাধারণভাবে জেনে রাখবো যে প্রারম্ভিক হাতে নগদ ও প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, অব্যবহৃত মণিহারি এবং সম্ভাব্য দায় ও সম্পদ। এখন প্রশ্ন হতে পারে যে সম্ভাব্য দায় ও সম্পদ কি? আমি একটি উদাহরণ দিচ্ছি। ধরো তোমার কাকার প্রতিষ্ঠান একটি মামলা করেছে, 50 লক্ষ টাকার একটি মামলা করেছে, কিন্তু সেই মামলার রায় এখনো ঘোষণা হয়নি। এখন এই মামলার রায় তোমার পক্ষেও যেতে পারে, তোমার প্রতিষ্ঠানের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। এখন তুমি যদি ধরেও নাও যে এই মামলার রায় আমরাই জয়ী হব, সেই ক্ষেত্রে 50 লক্ষ টাকা তুমি পাবে। অথবা তোমার পক্ষে যদি রায়টি না যায় তাহলে তোমার দায়ের সৃষ্টি হবে, কিন্তু এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তুমি এগুলোকে তোমার নিজের সম্পদ অথবা দায় কোনো কিছুই মনে করতে পারবে না। এজন্য আমরা সম্ভাব্য দায় এবং সম্পদগুলোকে রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব না। এবার আসো রেওয়া মিলে যে ধরনের উদ্ধৃত অন্তর্ভুক্ত করতে হয়। আমরা জানি হিসাব চ্যাপ্টারে পড়েছি যে হিসাবকে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। হিসাব হচ্ছে 5 প্রকার। প্রথমত হচ্ছে, আমরা যদি একটু মিলিয়ে লেখার চেষ্টা করি, সম্পদ, ব্যয়, দায়, আয়, মালিকানা সত্ত্ব। সম্পদ, সম্পদ, ব্যয়, দায়, আয় এবং মালিকানা সত্ত্ব, এই 5 প্রকারের হিসাব সাধারণত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। সহজ হিসাব, আমরা রেওয়া মিলের অনেকভাবে অঙ্ক করা যায়, শুধুমাত্র ডেবিট এবং ক্রেডিট মেলানোর জন্যই মূলত আমরা অঙ্কটা করি। কিন্তু আমরা যদি এই হিসাবগুলো চিনতে পারি, রেওয়া মিলের যে উদ্ধৃতগুলো থাকবে সেই উদ্ধৃতে যদি আমরা এই হিসাবগুলো চিনতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি সহজ হয়ে যাবে এবং আমরা যে কোনো উদ্ধৃত নির্ণয় করতে পারবো। এবং এর পরবর্তীতে আমাদের যে 10ম অধ্যায়ের আর্থিক বিবরণী রয়েছে সেগুলো নির্ণয় করা সহজ হবে। তাহলে আমাদের কি করতে হবে? সম্পদ, ব্যয়, দায়, আয় এবং মালিকানা সত্ত্বগুলো চিনতে হবে। তাহলে আসো সম্পদ এবং ব্যয়। সম্পদ এবং ব্যয় সহজ হিসাব। বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সম্পদ এবং ব্যয় সহজ হিসাব। সম্পদ এবং ব্যয় এর উদ্ধৃতগুলো বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং হ্রাস পেলে ক্রেডিট হবে। আবার বলছি, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। দায়, আয়, মালিকানা সত্ত্ব। দায়, আয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আর হ্রাস পেলে ডেবিট হবে। সহজ হিসাব, তাই না? ডেবিট। তাহলে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, দায়, আয় এবং মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ক্রেডিট হবে। দায়, আয়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। যদি আমরা এগুলো মনে রাখতে নাও পারি, সহজ একটা সূত্রের মাধ্যমে আমরা এর আগের একটি ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম, যেমন সব আদম। তাহলে দেখো সব আদম, এটা সহজভাবে একটু মনে রাখার জন্য, সব বলতে দন্ত সয়ের স মানে সম্পদ, ব মানে ব্যয়। তার মানে সব আদম, সব হবে ডেবিট, পারলে ডেবিট, কমলে ক্রেডিট। আদমের বলতে সরেয়াতে আয় বোঝাচ্ছে, দতে দায় বোঝাচ্ছে, মতে মালিকানা সত্ত্ব বোঝাচ্ছে। তাহলে এই আদম কথাটি মনে রাখলে আমরা এটা মনে রাখবো যে বাড়লে ক্রেডিট হবে আর কমলে
ডেবিট হবে। সব আদম, সহজ ভাষা না? সব আদম। তো আদম মানে মানুষ, সব মানে তো সবাই। তো সব মানে হচ্ছে সম্পদ এবং ব্যয়, এগুলো বাড়লে ডেবিট আর কমলে ক্রেডিট। আদম, আদম হচ্ছে 3টি অক্ষরের বিনিময়ে, সেই 3টি অক্ষর দ্বারা আমরা 3টি হিসাবকে বোঝাচ্ছি। এগুলো যদি থাকে তাহলে সেটা বাড়লে ক্রেডিট হবে এবং কমলে ডেবিট হবে। আমি আশা করছি যে তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা হিসাবগুলো চিনবো। আসলে আজকে রেওয়ামিল করতে আসেনি, আমরা হিসাবগুলো চিনতে চাচ্ছি। যদি আমরা হিসাবগুলো চিনতে পারি, হিসাবের শ্রেণী যদি নির্ণয় করতে পারি, তাহলে সহজভাবে আমরা জানতে পারবো। দেখো, যদি আমার কাছে মনে হয় হিসাবের উদ্বৃত্তটি ডেবিট, মানে হিসাবটি সম্পদ, তাহলে সম্পদ ডেবিট হবে সাধারণত। যদি মনে হয় হিসাবটি ব্যয়, তাহলে আমরা ডেবিট করব। যদি মনে হয় এই হিসাবটি হচ্ছে দায়, তাহলে এটা কি হবে? ক্রেডিট হবে। যদি মনে হয় আয়, তাহলে ক্রেডিট হবে। মালিকানা সত্ত্ব, তাহলে ক্রেডিট হবে। কোনো কারণে যদি আয় বাড়লে ক্রেডিট, কোনো কারণে যদি আয় কমে যায়, তাহলে সেক্ষেত্রে হবে ডেবিট। কিভাবে? আমরা একটু উদাহরণ দিতে পারি। তারপরে আমি দেখো, আমি বোর্ডে লেখা গুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন বিক্রয়, বিক্রয়, বিক্রয় কি? আয়। এটা হিসাব হচ্ছে আয়। এই আয়ের উদ্বৃত্ত কি? ক্রেডিট। আয় হবে ক্রেডিট। কিন্তু যদি বিক্রয় ফেরত বলা হয়, বিক্রয় ফেরত, এটাও কিন্তু কি? আয়। কিন্তু এই বিক্রয় ফেরত দ্বারা আয় হ্রাস পাচ্ছে, অর্থাৎ আয়ের পরিমাণ কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা হবে ডেবিট। আমি আশা করছি বুঝতে পেরেছো তোমরা। বিক্রয় আয়, আয় হলে ক্রেডিট হয়। বিক্রয় ফেরত দ্বারা আয়কে হ্রাস করে, সেই জন্য বিক্রয় ফেরত হবে ডেবিট। এরকম ক্রয়, ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয় হলে ডেবিট হবে। ক্রয় ফেরত দ্বারা বা বহি ফেরত দ্বারা ব্যয়কে হ্রাস করবে, তাহলে ক্রয় যা হবে ক্রয়ের বিপরীতে তাই হবে। আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন মূলধন, মূলধন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি? আমরা লিখেছি মালিকানা সত্ত্বের উদ্বৃত্ত ক্রেডিট হবে। মালিকানা সত্ত্ব সাধারণত ক্রেডিট। আচ্ছা, এই মূলধনের একটি অংশ মালিক যখন তুলে নিয়ে যায়, তখন তাকে আমরা কি বলি? উত্তোলন। যখন মূলধনের একটি অংশ মালিক তুলে নিয়ে যায়, তখন এটি হয় উত্তোলন। উত্তোলন মানে কি? মূলধনের বিপরীত। এই উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্বকে হ্রাস করছে, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে এটা হবে কি? ডেবিট, কারণ মালিকানা সত্ত্বকে এর দ্বারা কমিয়ে দিচ্ছে। তাহলে এভাবে আমাদের কিছু বিপরীত সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো আমরা খেয়াল করব। তো চলো আমরা একটু হিসাবের উদ্বৃত্তগুলো জেনে নিই। হিসাবের উদ্বৃত্তগুলো জেনে নিয়ে আমরা দেখব যে কিভাবে অঙ্কটা করতে হয়। আমরা আজকে শুধু জানবো হিসাবের উদ্বৃত্তগুলো বা হিসাবের শ্রেণীগুলোর ডেবিট এবং ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয়। দেখো, মেসার্স মনি ট্রেডার্সের নিম্নলিখিত হিসাব খাতগুলোর শ্রেণী উল্লেখ করে হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। আমি তোমাদের সুবিধার্থে আমি হিসাব খাতগুলোর নাম লিখে তার পাশাপাশি হিসাবের শ্রেণীগুলো উল্লেখ করে দিয়েছি, এবং একটি বা দুইটি ডেবিট এবং ক্রেডিট আমি করে দেব, বাকি কাজটুকু তোমাকে করতে হবে। নিশ্চয়ই তুমি বুঝবে, এবং এগুলো বুঝতে পারলে পরে আমরা যখন রেওয়ামিল করবো তখন তোমার খুব মজা পাবে। তুমি তখন অঙ্কগুলো করলে তোমার ভালো লাগবে। দেখো, মূলধন আমরা পড়েছি এর আগে। মূলধন, মূলধন কি? মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব যদি হয়, মালিকানা সত্ত্বের উদ্বৃত্ত কি হবে? মূলধন দ্বারা মালিকানা সত্ত্ব বেড়ে যায়, তাহলে এটা হবে ক্রেডিট। প্রারম্ভিক মজুদ পণ্য, এটা হচ্ছে কি? ব্যয়। ব্যয় সাধারণত কি হবে? ব্যয় সাধারণত হবে ডেবিট, ব্যয় হবে ডেবিট। বিক্রয় কি? আয়, আয় হলে কি হবে? ক্রেডিট। তাহলে আমরা কোন সূত্র অনুযায়ী যাব? এই যে এখানে আয়ের উদ্বৃত্ত ক্রেডিট হবে, দায়ের উদ্বৃত্ত ক্রেডিট হবে, মালিকানা সত্ত্বের উদ্বৃত্ত ক্রেডিট হবে, সম্পদ এবং ব্যয়ের উদ্বৃত্ত ডেবিট হবে। তো এইভাবে দেখো, আমি একটি একটি করে আলোচনা করে দিচ্ছি। গ্যাস ও পানি, যে কোনো প্রতিষ্ঠানের ইউটিলিটি, গ্যাস ও পানি কি দ্বারা বোঝায়? ব্যয় বোঝায়। ব্যয় হলে কি হয়? এই যে ব্যয়, ব্যয় হলে কি হবে? ডেবিট হবে। ভূমি ও দালান কোঠা, এটা হচ্ছে সম্পদ। যে কোনো প্রতিষ্ঠানের সম্পদ হচ্ছে ভূমি ও দালান কোঠা। সম্পদের উদ্বৃত্ত কি হবে? ডেবিট হবে। মজুরি খরচ, বোঝাই যাচ্ছে
নামকরণ থেকে বোঝা যাচ্ছে খরচ, খরচ মানে ব্যয়, ব্যয়ের উদ্বৃত্ত ডেবিট হবে। দেনাদার সম্পদ, সম্পদ আমরা জানি ডেবিট। কমিশন, এই ক্ষেত্রে আমি একটি কথা বলে রাখি, কিছু বিষয় থাকে যেমন কমিশন, ভাড়া, বাট্টা, সুদ, এই যে বিষয়গুলো, এই কমিশন, ভাড়া, বাট্টা, সুদ এগুলোর আগে বা পরে যদি কোনো উপসর্গ বা যদি কোনো শব্দ যুক্ত না থাকে তাহলে এগুলোকে খরচ মনে করা হয়। কারণ এই কমিশন, ভাড়া, বাট্টা, সুদ এগুলো আয় হতে পারে, ব্যয়। যদি শুধু কমিশন, শুধু ভাড়া, শুধু বাট্টা বা শুধু সুদ দেওয়া থাকে তাহলে এগুলোকে খরচ বা ব্যয় মনে করে নিতে হবে। কিন্তু কমিশনের আগে যদি বলা থাকে প্রাপ্ত কমিশন তাহলে কিন্তু স্পষ্ট হয়ে গেল প্রাপ্ত কমিশন, তার মানে এই কমিশনটা পাওয়া গিয়েছে, সেই ক্ষেত্রে আয় হবে। প্রাপ্ত ভাড়া তখন আয় হবে, প্রাপ্ত বাট্টা আয় হবে, প্রাপ্ত সুদ আয় হবে। কিন্তু প্রাপ্ত শব্দটি লেখা না থাকলে সাধারণত আমরা ধরে নিব এগুলো খরচ বা ব্যয়, সেই ক্ষেত্রে কমিশন হবে ডেবিট। যন্ত্রপাতি সম্পদ, সম্পদের উদ্বৃত্ত ডেবিট হয়। পরিবহন খরচ ব্যয়, ব্যয়ের উদ্বৃত্ত ডেবিট হয়। উত্তোলন, খেয়াল করুন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব, তাহলে মালিকানা সত্ত্ব কি ক্রেডিট হওয়ার কথা, কিন্তু এই উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্বকে হ্রাস করে, উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্বকে হ্রাস করে, এই জন্য মালিকানা সত্ত্ব হবে কি ও উত্তোলন হবে ডেবিট। ব্যবসায় খরচ ব্যয়, ব্যয় হচ্ছে ডেবিট। নগদ তহবিল সম্পদ, ব্যাংক জমা সম্পদ, সম্পদের উদ্বৃত্ত ডেবিট। ক্রয় ব্যয়, কর ও অভিকর এই দুইটাই ব্যয়, ব্যয়ের উদ্বৃত্ত সাধারণত কি হবে, ডেবিট হবে। আসবাবপত্র, প্রাপ্য বিল এই দুটি সম্পদ, সম্পদের উদ্বৃত্ত ডেবিট হবে। ব্যাংক জমা, মজুদ পণ্য 31/12 অর্থাৎ এটা হচ্ছে প্রারম্ভিক ব্যাংক জমা এবং এটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। আমরা অঙ্কটি শুরুতেই বলেছিলাম যেগুলো সম্পদ কিন্তু রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। অবচয় ব্যয়, ব্যয় হলে ডেবিট হয়। ভাড়া প্রাপ্তি, দেখো যে ভাড়া লেখা ছিল প্রাপ্তি লেখা আছে মানে পাওয়া গেছে আয়, তাহলে ক্রেডিট হবে। বেতন খরচ, বীমা চালানি এই দুটি হবে খরচ এবং ডেবিট। আত্মফেরত, আত্মফেরতের আরেক নাম হচ্ছে বিক্রয় ফেরত, যা আয়কে হ্রাস করে। আয় সাধারণত কি হয়, ক্রেডিট হয়, কিন্তু এই ক্ষেত্রে আয়কে হ্রাস করার কারণে বিক্রয় ফেরত বা আত্মফেরত হবে ডেবিট। প্রদেয় বিল, পাওনাদার এই দুটি হচ্ছে দায়, দেখো দায়ের উদ্বৃত্ত কি হবে, ক্রেডিট হবে। বহি ফেরত, বহি ফেরতের আরেক নাম হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় যদি ডেবিট হয় তাহলে বহি ফেরত হবে ক্রেডিট, অর্থাৎ এটা ব্যয়কে হ্রাস করে। ব্যাংক চার্জ ব্যয় বোঝায়, তাহলে ডেবিট হবে। বাট্টা প্রাপ্তি, দেখো বাট্টা প্রাপ্তি দ্বারা আয় বোঝায়, আয় বোঝালে ক্রেডিট হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আমার কথার সাথে তাল মিলিয়ে তোমরা বলবে যেগুলো প্রত্যেকটি উদ্বৃত্ত সহজ এবং এগুলো নির্ণয় করতে পারলে আমরা রেওয়ামিল অধ্যায়টি সহজেই অনুধাবন করতে পারবো এবং রেওয়ামিল থেকে প্রত্যেক বছরই কিন্তু পরীক্ষায় অঙ্ক থাকে। আর নবম শ্রেণীর বিশেষ করে তোমাদের তো এগুলো থাকবে, কারণ সিলেবাস তোমাদের কম। আমি এগুলো লিখে দিতে চাচ্ছি না, এগুলো সবগুলো মিলে এটাই হবে তোমাদের বাড়ির কাজ, এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তাহলে তোমরা কি করবে, এই সবগুলো আঁকবে, সবগুলো আঁকবে। আরো সৌন্দর্য বৃদ্ধির জন্য তোমার প্রয়োজনে প্রত্যেকটা পাশাপাশি একটি করে দাগ দিয়ে দিতে পারো, এইভাবে করে দিতে পারো, তাহলে জিনিসটি আরো সুন্দর হবে, লাইনটি সোজা হবে। তাহলে তোমাদের কাজ হবে এইভাবে তিনটি ঘর করে হিসাবের নাম, হিসাবের শ্রেণী, ডেবিট, ক্রেডিট এইভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে লিখে কিভাবে পাঠাবে, আগামী 2 দিনের মধ্যে তুমি তোমার যে খাতা রয়েছে সেই খাতায় আগে তোমার নাম, শ্রেণী, শাখা, রোল নাম্বার লিখবে, প্রত্যেক পেজে লিখবে, অবশ্যই প্রত্যেক পেজে লিখবে এবং লিখে এটার সলিউশন করে ছবি তুলবে। ছবি তোলার পর বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের যে ফেসবুক পেজ রয়েছে যেটাতে তোমরা নিয়মিত পাঠিয়ে থাকো সেটাতে তোমরা অবশ্যই 2 দিনের মধ্যে পাঠাবে এবং এগুলো আমরা কিন্তু এন্ট্রি দিচ্ছি এবং এগুলো আমরা জানতে পারছি যে কে কে বাড়ির কাজ জমা দিচ্ছে, কে কে জমা দিচ্ছে না। তোমরা অবশ্যই এগুলো জমা দেবে এবং আমাদের সাথেই যুক্ত থাকবে।
তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী এই রেওয়ামিল অধ্যায় নিয়ে অন্য একটি ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।